This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নজরে 26-এর ভোট মেগা বৈঠক অভিষেক পঞ্চায়েত থেকে জেলা স্তর পর্যন্ত ভুতুরে ভোটার ধরতে দলের নেতাদের দায়িত্ব বুঝিয়ে দিলেন অভিষেক। বড় খবর ব্রেক করছি আমরা। সৌরভ গুহ আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোনে, আমাদের সহকর্মী সৌরভ। এর আগে যখনই তোমার সঙ্গে দফায় দফায় কথা হচ্ছে তখন একটা বিষয় উঠে আসছিল যে অভিষেক আজকে কি করতে পারেন, নেতাদেরকে কোনো টাস্ক দিতে পারেন, কোনো কিছু ঘোষণা করতে পারেন, কি জানা যাচ্ছে? দেখো, তোমাকে প্রথমেই যেটা বলি যে ভুতুরে ভোটার লিস্ট সংশোধনকে সারা বছরের কাজ হিসেবে গ্রহণ করলো তৃণমূল কংগ্রেস এবং এই জায়গা থেকে ব্লক ইলেকটোরাল রোল সুপারভাইজার এই পদ কিন্তু তৈরি করলো তৃণমূল কংগ্রেস। সূত্রের দাবি, অভিষেক বন্দ্যোপাধ্যায় বৈঠকে এই পদের কথা ঘোষণা করেন। প্রতিটি ব্লকে একজন করে ব্লক ইলেকটোরাল রোল সুপারভাইজার থাকবেন এবং পঞ্চায়েত এবং টাউনেও কিন্তু টাউন ইলেকটোরাল রোল সুপারভাইজার বা পঞ্চায়েত লেভেল ইলেকটোরাল রোল সুপারভাইজার থাকবেন। তারা কি করবেন? তারা সমস্ত ভোটার তালিকা খতিয়ে দেখবেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বলেছেন দিল্লিতে 8 মাসে 4 লক্ষ ভোটার বেড়েছে এবং মহারাষ্ট্রেও বিপুল পরিমাণে 39 লক্ষ ভুয়ো ভোটার ঢোকানো হয়েছে। সুতরাং এই ভুয়ো ভোটারকে কেন্দ্র করে প্রায় 8 ঘন্টা ধরে কিন্তু তিনি এই বিষয়ে আলোচনা করেছেন। সব থেকে গুরুত্বপূর্ণ কথা তোমার মাধ্যমে দর্শকদের জানাই যে প্রতিটি বিধানসভা ওয়ার্ডই ট্রেনিং দেবে আইপ্যাকের ছেলে মেয়েরা। মমতা বন্দ্যোপাধ্যায় বিধায়কদের একটি সভায় প্যাক বলে কটাক্ষ করেছিলেন, তারপর জল্পনা হয়েছিল যে 26-এর নির্বাচনে কি আইপ্যাক কাজ করবে। সব থেকে বড় খবর, অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকের এই বৈঠকে বলেছেন প্রতিটি বিধানসভায় দলের তরফে আইপ্যাকের ছেলেরা থাকবে, ট্রেনিং দেবে। তিনি আরো কি বলেছেন যে অফিসে ক্যামাক স্ট্রিট অফিস এবং আইপ্যাকের নাম করে কাউকে ব্লক সভাপতি বা বিভিন্ন পদ দেওয়ার নাম করে টাকা তোলার অভিযোগ আমি শুনেছি। সেই জায়গা থেকে একটি নাম্বার অভিষেক বন্দ্যোপাধ্যায় আসবো সৌরভ, তবে তার আগে আরেকটা বিষয় একটু পরিষ্কার করতে চাইবো। তুমি বলছিলে যে সারা বছরের কাজ হিসেবেই নেওয়া হয়েছে এই ভূত ধরাকে। এখানে এই যে ব্লক ইলেকটোরাল রোল সুপারভাইজার, এটা কি কোনো সাংগঠনিক পদ হতে চলেছে আগামী দিনে? এটা অবশ্যই একটি সাংগঠনিক পদ এবং এই সাংগঠনিক পদ তার কাজই থাকবে বুথ লেভেলের সঙ্গে ব্লক লেভেলের সঙ্গে সমস্ত কোঅর্ডিনেট করে প্রতিটি বুথে যে ভোটার তালিকা সেটাকে সংশোধন করা। আমি একটু তোমার অনুমতি নিয়ে নম্বরটা দর্শকদের বলতে চাই। অনেক সময় এই অভিযোগগুলো ওঠে যে আইপ্যাকের নাম করে টাকা চাওয়া হচ্ছে বা ক্যামাক স্ট্রিটের নাম করে টাকা চাওয়া হচ্ছে। এটা অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজেই আজকে বৈঠকে বলেছেন এবং বলে একটি টোল ফ্রি নাম্বার সবাইকে দিয়েছেন। তা হলো 8142681426 এই নম্বরে ফোন করতে বলা হয়েছে যে কেউ যদি আইপ্যাকের নাম করে কোনো প্রস্তাব কিছু দেয় সেটা ভেরিফাই করবার জন্য এই নম্বরে ফোন করে নিতে বলা হয়েছে। এবং কোনো প্রতিনিধি যদি ক্যামাক স্ট্রিট অফিস পাঠায় তাহলে সংশ্লিষ্ট জেলা সভাপতিকে আগেই কে যাচ্ছেন ক্যামাক স্ট্রিট অফিস থেকে তার নাম এবং সমস্তটা পাঠানো হবে। অর্থাৎ দুটো অভিযোগ তো তোলা হচ্ছিল যে আইপ্যাক টাকা তুলছে, এরকম একটা সমস্যা হচ্ছে। এই সমস্যাটা মেটানো এবং ভুতুরে ভোটার লিস্ট ধরা এবং এই ব্যাপারটি নিয়ে কিন্তু জেলা স্তরে কমিটি আগামী 5 দিনের মধ্যে এবং তারপরের 1 সপ্তাহের মধ্যে সমস্ত ব্লক লেভেল কমিটি কিন্তু তৈরি করার ব্যাপারে আজকে কিন্তু নির্দেশ দিয়েছেন। আগামী 5 দিনের মধ্যে ভোটার লিস্ট সংক্রান্ত জেলা কমিটি তৈরির নির্দেশ দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। 20 মার্চের মধ্যে জেলা কমিটি তৈরি করে লিস্ট পাঠাতে হবে রাজ্যে। 21 তারিখ থেকে 27 তারিখ মার্চের মধ্যে ব্লক ভোটার লিস্ট তৈরির নির্দেশ দিয়েছেন তিনি। শুভজিৎ, ধন্যবাদ সৌরভ। বিজেপি গোটা বিষয়টা কিভাবে দেখছে শুনুন। এগুলো ওদের পারিবারিক বিষয়। এই প্রশ্ন করতে হলে রাজ্যের মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করুন কিংবা পুলিশ কমিশনারকে প্রশ্ন করুন। তৃণমূল কংগ্রেসের দলের আভ্যন্তরীণ তরজা নিয়ে সেখানকার টাকা তোলা নিয়ে বিজেপি কি মাথা ব্যথা আছে? রাজ্যের মানুষ এখন তৃণমূল কংগ্রেসকে চিনে গেছে। তো তৃণমূল কংগ্রেস থাকবে, টাকা তুলবে, এটা তাদের অধিকারের মধ্যে পড়ে, কর্মসূচির মধ্যে পড়ে। এটা আমার বাংলা। তৃণমূল কংগ্রেস মনে করে বাংলাটা তাদের, পশ্চিমবঙ্গের মালিকানা তাদের। হাওড়া ব্রিজটা এখন আছে কিনা সেটা খুঁজে দেখুন। এদিকে নির্বাচন কমিশন বিজেপিকেও একযোগে নিশানা করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন বিজেপি কেন্দ্রে ক্ষমতা আসার পর
কমিশনের ভূমিকা নিন্দাজনক, দিল্লিতে কারচুপি করে জিতেছে বিজেপি, আমরা ধরেছি বলে গায়ে খুব জ্বালা, আক্রমণে অভিষেক বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে তার অভিযোগ, পরিযায়ী শ্রমিকরা যাতে ভোট দিতে না পারেন সেই চক্রান্ত করছে বিজেপি। সায়ন্ত আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী সায়ন্ত, আর কি অভিযোগ করা হয়েছে? দেখো, তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে ভাষায় বা যে সুরে আক্রমণ করেছিল বিজেপিকে, সেই একই সুর শোনা গেল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গলাতেও। এবং বৈঠকে যারা উপস্থিত রয়েছেন ভার্চুয়ালি, তাদের প্রত্যেকে একটা বিষয় বুঝিয়েছেন তিনি, যে দিল্লিতে কারচুপি করে বিজেপি ক্ষমতা এসেছে, এ রাজ্যে সেরকম করা চলবে না। তাই প্রত্যেক দলের প্রত্যেক কর্মীকে সতর্ক থাকার জন্য তিনি নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে নির্বাচন কমিশনের ভূমিকাকেও তিনি কাঠগড়ায় তুলেছেন। তিনি বলেছেন দলীয় কর্মীদের যে নির্বাচন কমিশনের যে ধরনের কাজ করা উচিত ছিল, ভুতুরে ভোটার খোঁজা বা এপিক কার্ড নিয়ে যে ধরনের জালিয়াতির অভিযোগ আসছে, সেগুলি যে ধরনের সক্রিয়তা থাকা উচিত ছিল নির্বাচন কমিশন, সেটা থাকেনি। যে কারণেই রাজ্যের বিভিন্ন ব্লকে বা বিভিন্ন জেলায় একই এপিক কার্ডের নম্বর অন্য রাজ্যের অন্য জায়গাও পাওয়া যাচ্ছে। অর্থাৎ নির্বাচন কমিশনের ভূমিকা আতশকাচের তলায় রাখতে চেয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর দলীয় কর্মীদের সেই বিষয়টিকেই বারবার করে তিনি বোঝাতে চেয়েছেন যে কমিটি তৈরি করা হয়েছে, যে ধরনের নির্দেশ দেওয়া হচ্ছে তা যেন অক্ষরে অক্ষরে পালন করা হয়। যত দ্রুত সম্পদ কমিটি তৈরি করতে হবে, কারণ বুথ লেভেল হোক বা ব্লক লেভেল হোক, যে ভোটার কার্ডের বা ভুতুরে ভোটার খোঁজার জন্য যে কমিটি তৈরি করা হবে, যারা মাথা হবে তাদেরকে 15 দিন অন্তর হোক বা 1 সপ্তাহ অন্তর তাদেরকে বৈঠকে বসতে হবে। কারণ এই বৈঠকের মধ্যে দিয়েই কিন্তু সমন্বয় রক্ষা করে সেই ধরনের ভুতুরে ভোটার হোক বা কোনো জাল ভোটার, সেটা খুঁজে আনা সম্ভবপর হবে। দেখো, অভিষেক বন্দ্যোপাধ্যায় যে ধরনের নির্দেশ প্রথম 45 থেকে 50 মিনিটে দিয়েছেন, সেটা কিন্তু সম্পূর্ণ এই ভোটার তালিকা, ভুতুরে ভোটার এবং নির্বাচন কমিশনের ভূমিকাকে কাঠগড়ায় তুলে, একই সঙ্গে বিজেপি যে নির্বাচন কমিশনকে রীতিমতো কাঠের পুতুলের মতো চালাচ্ছে, সেটাও কিন্তু পরোক্ষে বুঝিয়ে দিয়েছেন দলীয় কর্মীদের। এই অবস্থায় দলীয় কর্মীরা তার এই নির্দেশকে কতটা অক্ষরে অক্ষরে পালন করে, সেটাই কিন্তু এখন দেখার। কিন্তু আজকের এই নির্দেশের পর বিজেপি গোটা বিষয়টা দেখছে কিভাবে, শুনুন। তৃণমূল মুছে যেতে চলেছে। যারাই এ ধরনের অভিযোগ করেন তাদের আয়ু খুব একটা বেশি হয় না। যাবার বেলায় এগুলো পরাজয়ের আর্তনাদ ছাড়া অন্য কিছু নয়। পরিসংখ্যানটা তুলে দিয়ে সোজাসুজি আদালতে যাচ্ছেন না কেন? নির্বাচন কমিশনকে কনভিন্স করাতে পারছেন না কেন? এভাবে সর্বভারতীয় দল হওয়া যায় না, তকমাটা ফেরানো যাবে না। অভিযোগ তো আমাদের করা উচিত যে পশ্চিমবঙ্গের ভোটার তালিকায় রোহিঙ্গা ঢুকেছে, বাংলাদেশি মুসলমান অনুপ্রবেশকারী ঢুকেছে, প্রত্যেক বুথে তৃণমূল কংগ্রেস ভেজাল ভোটার ঢুকিয়েছে। এদের সরানোর জন্য তো আমরা 13 লক্ষের বেশি ভোটারের নাম আমরা পৌঁছে দিয়ে এসেছি নির্বাচন কমিশনে, এবং আরো কয়েক লক্ষ নাম যাবে। এদিকে ডেডলাইন পেরোনোর পর অবশেষে শোকজের জবাব দিলেন হুমায়ুন কবির। হুমায়ুনের বক্তব্যের 31 সেকেন্ডের একটি ভিডিও পাঠিয়ে জবাব তলব করে দল। আজ তারই জবাব দেন ভরতপুরের তৃণমূল বিধায়ক। তিনি দাবি করেছেন শুভেন্দুর হুমকির প্রতিবাদ করেছেন তিনি, তবে বিধানসভার ভিতরে কোনো শৃঙ্খলা ভঙ্গ করেননি। একই সঙ্গে নিজের মন্তব্যে অনড় থেকে TV9 বাংলাকে ফের বললেন তিনি কংগ্রেস বা তৃণমূল হয়ে জন্মাননি, তিনি প্রথমে মুসলিম, তারপরে বিধায়ক। দলবদলে জল্পনাও কিন্তু একেবারেই উড়িয়ে দিলেন না ভরতপুরের হুমায়ুন কবির। দলের একাংশকে নিশানা করে তার মন্তব্য, তিনি বিপাকে পড়লে আনন্দ পান হিংসুটেরা। বারবার শোকজ, তারপরেও বিদ্রোহী কেউ কেউ বলেন বেপরোয়া হুমায়ুন কবির। দলের চোখে যা শোকজ যোগ্য, হুমায়ুনের চোখে একেবারেই নয়। ভরতপুরের তৃণমূল বিধায়কের সাফ কথা, শুভেন্দুর হুমকির পর যা বলেছি তা বিধানসভার বাইরে, তিনি কোনো শৃঙ্খলা ভঙ্গ করেননি। দলের আগে জাতি মন্তব্যে আজও অনড় রয়েছেন ভরতপুরের তৃণমূল বিধায়ক। আমি আগে মুসলিম, তারপর দলের বিধায়ক, ফের মন্তব্য হুমায়ুন কবিরের আজকেও। 31 সেকেন্ডের একটি ভিডিও ক্লিপ আমাকে পাঠিয়েছেন, যেটা আমি 13 তারিখে বিধানসভার গেটের বাইরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে কিছু কথা বলে এসেছিলাম। সেই ক্লিপে আমাকে পাঠানো হয়েছে যে আমি কেন এই ধরনের কথা বলেছি। তা আমি সেটার ব্যাখ্যা দিয়েছি যে আমি দলের তৃণমূল কংগ্রেসের বিধায়ক হিসাবে
মাননীয় স্পিকারের ডেকোরাম বা বিধানসভার ডেকোরাম কোনো ভঙ্গ করিনি। আমি এখনো অনড় আছি, ভবিষ্যতেও অনড় থাকব এবং আমার চিঠিতে কোথাও আমি এই বক্তব্য বলার জন্য দুঃখ প্রকাশও করিনি, ভবিষ্যতেও করব না। আমার কাছে আগে আমার জাতি, তারপরে আমি দলের এমএলএ। অনেক রাজনৈতিক ব্যক্তি বলে তোষামোদ করে যে আগে আমি দলের অনুগত সৈনিক, তারপরে আমি ব্যক্তি। আমি বলছি এটা আমি বলতে পারবো না, কারণ আমি যখন আমার ডেট অফ বার্থ 3 জানুয়ারি 1963, আমি যখন জন্মেছি তখন তৃণমূলের কোনো অস্তিত্ব ছিল না পৃথিবীতে। আমি একজন মুসলিম মায়ের পেটে জন্মেছি আর মুসলিম পিতার ঔরসে জন্মেছি। আমার জীবন বেঁচে থাকতে আমি এই দ্বিচাচারিতা করতে পারবো না। আমি আগে মুসলিম, তারপরে কোনো দলের এমএলএ, তারপরে কোনো দলের নেত্রীর অনুগত সৈনিক। আমি থাকতে চাই দলে। দল যদি আমাকে কোনো কারণে সেই সুযোগ থেকে বঞ্চিত করে তখন ভবিষ্যতের কথা ভবিষ্যৎ বলবো। শোকজের পর দলবদলের সম্ভাবনা একেবারেই উড়িয়ে দেননি ভরতপুরের তৃণমূল বিধায়ক। এ নিয়ে দলের কোর্টেই কার্যত বল ঠেলে দিয়েছেন তিনি। বলেন, আমি দলেই থাকতে চাই, দল সেই সুযোগ দিলে থাকবো, আর সুযোগ থেকে বঞ্চিত করলে ভবিষ্যতের কথা ভবিষ্যতেই বলবো। একই সঙ্গে দলের একটা অংশকে নিশানা করেছেন ভরতপুরের তৃণমূল বিধায়ক। তার মন্তব্য, যারা তাকে হিংসে করেন তিনি বিপাকে পড়লে তারাই আনন্দ পান। এই যে এই ধরনের কোনো অভিপ্রায় নেই যে দল চেঞ্জ করব। যতদিন বাঁচব মমতা বন্দ্যোপাধ্যায়কে আমার আইকন এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আমার সেনাপতি মেনে আমি থাকতে চাই দলে। দল যদি আমাকে কোনো কারণে সেই সুযোগ থেকে বঞ্চিত করে তখন ভবিষ্যতের কথা ভবিষ্যৎ বলবো। কংগ্রেস বা বিজেপি বা সিপিএমের কোনো কর্মী কিন্তু এই আনন্দিত উল্লাসিত করেনি। তৃণমূলেরই 0.1% স্বার্থন্বেষী কর্মী, তারা আমাকে বহিষ্কার করবে সেই আনন্দে তারা ভরতপুরে আপনি খোঁজ নিয়েন যে মিষ্টি বিলি করেছিল, কাঁদিতেও করেছিল। তো হুমায়ুন কবিরের কি যায় এসেছে? হুমায়ুন কবির যে হুমায়ুন কবির ছিল সেই হুমায়ুন কবিরই আছে। আগামী দিনেও আমি হুমায়ুন কবির আছি, থাকবো। শুভেন্দু অধিকারীকে মুর্শিদাবাদে ঢুকলে ঘেরাও করার হুঁশিয়ারি দিয়েছিলেন হুমায়ুন কবির। নিশ্চয়ই মনে আছে আপনাদের। পাল্টা চ্যালেঞ্জ ছুড়েছিলেন বহরমপুরের সাংগঠনিক জেলার সভাপতি বিজেপির শাকরব সরকার। গাড়িতে বেঁধে টেনে হিচড়ে গেদে বর্ডারে নিয়ে যাওয়ার হুঁশিয়ারি হুমায়ুনের। আপনার আমার নাম্বারও আছে ওর কাছে, আমাকে যেন একটু হোয়াটসঅ্যাপে নাহলে কল করে বলে দেয় যে আমরা অমুক দিন শুভেন্দু অধিকারীকে নিয়ে আসছি, আপনার ক্ষমতা থাকে তো আপনি আটকে নিন। তারপরে শুভেন্দু অধিকারী আসবে না হুমায়ুন কবির কোথায় থাকবে আর শাকারাব সরকার কোথায় থাকবে? শাকারাব সরকারকে দড়া দিয়ে বাঁধবো, রশি দিয়ে বেঁধে গাড়ির পিছনে হুঁকে লাগাবো, দিয়ে আমি নিজের ড্রাইভিং সিটে বসে ছেঁচড়িয়ে গেদে বর্ডারে দিয়ে আসবো। এদিকে হুমায়ুনকে চ্যালেঞ্জ ছুড়ে শুভেন্দুর মুর্শিদাবাদের সভা করা নিয়ে ঠিক কি বলেছিলেন শাকরব, শুনুন। শুভেন্দু অধিকারীর সঙ্গে থেকে আমি রেজিনগরের উপর দিয়ে বেলডাঙ্গার উপর দিয়ে এই বহরমপুরে আনবো। বেলডাঙ্গায় চা খাবেন, উনি কি করতে পারে আমিও দেখে নেব। উনি কি ভাবছেন? হ্যাঁ, 30% আর 70%, অর্থাৎ মুর্শিদাবাদ মানেই বাংলাদেশ হয়ে গেছে। এখনো ভারতীয় জনতা পার্টি আছে, বিজেপি মুছে যায়নি। বিজেপি হাতে চুরি পরে রাজনীতি করে না। বিজেপিতে আপনিও ছিলেন, আপনি জানেন বিজেপির পদ্মের কাঁটার কি জ্বালা। পদ্মের কাঁটাই চলে গেছেন ঘাসে।